স্বাগত জানাচ্ছি বৈশাখী সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহানা নিশো। আমি মিঠুন মুস্তাফিজ। শুরুতেই ক্যাব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ সংবাদ শিরোনাম। বিশ্বব্যাংকের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আলোচনা চলছে জানালেন অর্থমন্ত্রী। তদন্ত চলা অবস্থায় ঋণ চুক্তি বাতিল অযৌক্তিক বলছে দুদক। সরকারের দুর্নীতির সার্টিফিকেট দিয়েছে বিশ্বব্যাংক, দায় নিয়ে পদত্যাগের আহ্বান খালেদা জিয়ার। সাংবাদিক হত্যা ও নির্যাতনের সুষ্ঠু তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর। সাগর রুনি হত্যা মামলা চাঞ্চল্যকর মনিটরিং সেলে। ৭১-এ পাকিস্তানি বাহিনীকে সবচেয়ে বেশি সহায়তা দেন গোলাম আজম। ট্রাইব্যুনালে অধ্যাপক মুনতাসির মামুনের সাক্ষ্য। এবং দেশের বিভিন্ন স্থানে নদ নদীর পানি বৃদ্ধি, উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, দুর্দশায় লাখ লাখ মানুষ। শুনছিলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে ইউরো ফুটবলের ফাইনালে স্পেন ইতালির জমজমাট লড়াইয়ের প্রতীক্ষায় কোটি দর্শক। এবারে বিস্তারিত। পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ঋণ চুক্তি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে বলে আশা করছে সরকার। এজন্য আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রাতের সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তকে অনাকাঙ্ক্ষিত এবং রহস্যজনক বলে মন্তব্য করেন। আর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মশিউর রহমান বলছেন এটা দায়িত্বহীন সিদ্ধান্ত। শাহরিয়ার ইমনের রিপোর্ট। দেশের এ যাবৎকালের সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংক ১২০ কোটি মার্কিন ডলারের ঋণ চুক্তি বাতিল করায় এ নিয়ে নানা মহলে আলোচনার ঝড় ওঠে। এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে সরকার। শনিবার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী একে অনাকাঙ্ক্ষিত বলে এ ব্যাপারে সোমবার সংসদে বিস্তারিত বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন। কিন্তু তার আগেই রোববার সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকে সরকারের অবস্থান জানান অর্থমন্ত্রী। বলেন, বিশ্বব্যাংকের সিদ্ধান্ত অগ্রহণযোগ্য। বিশ্বব্যাংক কেন এই ঋণ চুক্তি বাতিল করে অসম্মানজনক একটি বিজ্ঞপ্তি জারি করল তা বাস্তবেই অনাকাঙ্ক্ষিত এবং রহস্যজনক। তিনি বিশ্বব্যাংকের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। এই বিষয়টি বিশ্বব্যাংকের পুনর্বিবেচনা করা উচিত বলে আমি মনে করি। আমাদের নির্বাহী পরিচালক, আমাদের প্রতিনিধি যিনি আছেন বিশ্বব্যাংকের বোর্ডে, এই বিষয় নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান বিশ্বব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা করেন। গ্রহণযোগ্য কোনো প্রমাণ না থাকে এবং গ্রহণযোগ্য প্রমাণের অনুপস্থিতিতে তারা যদি সিদ্ধান্ত নিয়ে থাকে সেটা সঠিক হয়নি। এত কিছুর পরও চলতি অর্থ বছরেই পদ্মা সেতু নির্মাণের আশাবাদ জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শাহরিয়ার ইমন, বৈশাখী নিউজ, ঢাকা। পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন বাতিল করে দেয়া অযৌক্তিক ও অন্যায্য মনে করে দুর্নীতি দমন কমিশন দুদক। বিকেলে সংবাদ সম্মেলনে দুদক চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, শিগগিরই আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে বিশ্বব্যাংককে চিঠি দেবেন তারা। আরও জানাচ্ছেন শাহনাজ ইয়াসমিন। পদ্মা সেতুর পরামর্শক সংস্থা নির্বাচনের ক্ষেত্রে দুর্নীতির বিষয়ে বিশ্বব্যাংকের অভিযোগের প্রেক্ষিতে স্বপ্রণোদিত হয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন। সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেনকে জড়িয়ে যে অভিযোগ ওঠে সেই বিষয়ে তদন্তে নামে দুদক। এখনও এ নিয়ে চলছে অনুসন্ধানের কাজ। শুধু তাই নয়, নিয়মিত যোগাযোগ আছে কানাডীয় তদন্ত সংস্থার সাথেও। তাই এমন সময় বিশ্বব্যাংকের মতো এত বড় দাতা সংস্থার কাছ থেকে ঋণ চুক্তি বাতিলের সিদ্ধান্তকে সহজভাবে নিচ্ছে না দুদক। বিশ্বব্যাংক আনস্যাটিসফ্যাক্টরি রেসপন্স এর যে অভিযোগে পদ্মা সেতুর ঋণ চুক্তি বাতিল করেছে তা সঠিক বলে মনে করি না। কমিশনের সাথে তাদের আলোচনার প্রেক্ষিতে তাদের গৃহীত সিদ্ধান্ত অযৌক্তিক, অনভিপ্রেত ও অন্যায্য। দুদক চেয়ারম্যান জানালেন, এ ব্যাপারে বিশ্বব্যাংকের কাছে চিঠি দিয়ে প্রতিবাদ জানানো হবে। প্রটেস্ট করব, এই আপনাদের মাধ্যমে করছি। অন্যায্য বলছি, অবিবেচনা প্রসূত বলছি, এর চেয়ে বড় প্রটেস্ট কি? এবং আমরা চিঠিও লিখব। গোলাম রহমান আরও বলেন, বিশ্বব্যাংকের ঋণ চুক্তি বাতিল হলেও এ নিয়ে অনুসন্ধান বন্ধ করবে না দুদক। আমি এবং ৩টার আগে। শাহনাজ ইয়াসমিন, বৈশাখী নিউজ, ঢাকা।
বিশ্ব ব্যাংক অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে বহুল প্রচারিত ব্যবসা বিষয়ক সাময়িকী ফোর্বসের প্রতিবেদনে উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন বিশ্ব ব্যাংকের নিজস্ব গবেষণাতেও তাদের নানা অনিয়ম ও দুর্নীতি উঠে এসেছে। সবশেষ পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে আসায় প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়েও দেখা দিয়েছে নানা প্রশ্ন। আর সবকিছুর পেছনে দায়ী করা হয়েছে সদ্য বিদায়ী প্রেসিডেন্ট রবার্ট জুলিয়াকের ব্যর্থতাকে। কামরান করিমের রিপোর্ট। পদ্মা সেতুতে অর্থায়ন করবে না বিশ্বব্যাংক। গত শুক্রবার এই অবস্থান জানিয়ে দেয় সংস্থাটি। দুর্নীতির অভিযোগে অর্থায়ন স্থগিতের প্রায় 10 মাস পর দেশের সবচেয়ে বড় নির্মাণ প্রকল্প থেকে নিজেদের গুটিয়ে নিল সংস্থাটি। চুক্তি মোতাবেক $290 কোটি পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের $120 কোটি দেবার কথা ছিল। পদ্মা সেতুর অর্থায়ন থেকে যখন বিশ্বব্যাংক সরে আসলো, তখন যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্বের অন্যতম খ্যাতনামা ব্যবসা বিষয়ক ম্যাগাজিন ফোর্বস তার এক প্রতিবেদনে বিশ্বব্যাংককে সবচেয়ে অকার্যকর প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেছে। এই সংখ্যা বাজারে আসবে 16 জুলাই। দর্শনগত, কাঠামোগত ও সাংস্কৃতিক সমস্যাগুলোর উপর ভিত্তি করে ফোর্বস প্রতিবেদন প্রকাশ করে থাকে। চলতি প্রতিবেদনে বিশ্বব্যাংকের কর্তা ব্যক্তিদের লক্ষ্যস্থিরে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটিতে দুর্নীতি জেঁকে বসেছে বলেও উঠে আসে রিপোর্টে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে, উন্নয়নশীল দেশে অর্থ সহায়তা দেবার ক্ষেত্রে বিশ্বব্যাংকের বিরুদ্ধেও দুর্নীতির প্রমাণ মিলেছে। বিশেষ করে সম্প্রতি বিশ্বব্যাংকের একটা উচ্চ পর্যায়ে বিশ্বব্যাংকের নিজস্ব উদ্যোগে একটা গঠিত আন্তর্জাতিক রিভিউতে পর্যালোচনায় যেটা দেখা গেছে যে এই যে অনিয়ম হয় বিশ্বব্যাপী বিশ্বব্যাংকের অর্থায়নের বাস্তবায়িত প্রকল্পে, তার একটা দায় বিশ্বব্যাংক নিজেকে নিতে হয়েছে। বিজনেস ম্যাগাজিন ফোর্বসের নিজস্ব প্রতিবেদক রিচার্ড বেহার গেল 5 বছর ধরে বিশ্বের সর্বোচ্চ প্রভাবশালী প্রতিষ্ঠানগুলোর অন্যতম বিশ্বব্যাংকের কার্যক্রম নিয়ে প্রতিবেদন তৈরি করে আসছেন, যেখানে বিভিন্ন সময় বিশ্বব্যাংকের অর্থায়নে অনিয়ম প্রাধান্য পায়। বিশেষজ্ঞরা বলছেন, দুর্নীতির অভিযোগ দেখিয়ে পদ্মা সেতুর অর্থায়ন থেকে হঠাৎ বিশ্বব্যাংকে সরে আসাটা হয়েছে অযৌক্তিক। দুইটা পক্ষের কথা বলা হচ্ছে, বিশ্বব্যাংক আর বাংলাদেশ সরকারের কথা বলা হচ্ছে, কিন্তু যেটা বলা হচ্ছে না সেটা হলো যে এই ব্যাপারে 2 জন লোক জেলখানায় আছে কানাডাতে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশের অর্থমন্ত্রীর অধীনে কাজ করে। কাজেই যদি বিশ্বব্যাংকের কোনো ব্যর্থতা থাকে তাহলে সেটার জন্য অবশ্যই বাংলাদেশের অর্থমন্ত্রী তার কাছ থেকে কৈফিয়ত তলব করতে পারে। ফোর্বসের ওই প্রতিবেদনে বিশ্বব্যাংকে নিয়মতান্ত্রিক চুক্তি রোধ করতে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটির সদ্য বিদায়ী প্রেসিডেন্ট রবার্ট জুয়ালিকের প্রতি অভিযোগের তীর নিক্ষেপ করা হয়েছে। 2011 সালে এর তহবিলের পরিমাণ $57 বিলিয়ন, যার উপর যোগানদাতা সরকারগুলোর কোনো নজরদারি নেই। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্বব্যাংকের শীর্ষ পদে ডক্টর জিম ইয়ংকে বেছে নেওয়ার সিদ্ধান্ত বিতর্কিত। কামরান করিম, বৈশাখী নিউজ, ঢাকা। বিশ্বব্যাংক সরকারকে দুর্নীতিবাজের সার্টিফিকেট দিয়েছে বলে দাবি করেছেন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। দুর্নীতি ও ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন তিনি। দুপুরে ফেনীর ফুলগাজীতে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন খালেদা জিয়া। ফেনী থেকে গোলাম মোর্শেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জুয়েল নূর। নিজ এলাকা ফেনীর বিভিন্ন স্থানে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন বেগম খালেদা জিয়া। রোববার দুপুর 2:15টায় চট্টগ্রাম থেকে ফুলগাজীতে এসে উপস্থিত হন তিনি। এই সময় এলাকার মেয়ে সাবেক প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন নেতাকর্মীরা। ত্রাণ বিতরণ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় বেগম জিয়া সরকারের 3 বছরের সমালোচনা করে বলেন, বর্তমান সরকার জনগণের নয়, স্বৈরাচারী ও লুটেরা সরকার। দুর্নীতির কারণে দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংসের মুখে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি। এই সরকার হলো মহা দুর্নীতিবাজ সরকার। আজকে দেশকে তারা শেষ করে দিয়েছে। এখন আন্তর্জাতিকভাবে এই সরকার দুর্নীতিবাজ প্রমাণিত হয়েছে। গতকাল আপনারা দেখেছেন যে ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক বলে দিয়েছে যমুনা সেতুতে ব্যাপক দুর্নীতি হয়েছে। তিনি অভিযোগ করেন, বিগত বিএনপি সরকারের সময় বিশ্ব ব্যাংকের টাকায় অনেক উন্নয়ন হলেও বর্তমান ক্ষমতাসীনরা দুর্নীতিতে ব্যস্ত হয়ে পড়েছে। কাজে আমরা বলি, এই সরকারের জন্য ন্যূনতম লজ্জা থাকে যে অবিলম্বে তাদের পদত্যাগ করা উচিত। তাদের লজ্জা থাকলে তারা পদত্যাগ করবে যে তারা ব্যর্থ, দুর্নীতিবাজ, খুনি, লুটেরা সরকার। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে বলে উল্লেখ করেন বেগম জিয়া। ঈদের পর সরকার বিরোধী আন্দোলন জোরদার করতে নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি। পরে ফেনী, পরশুরাম ও ছাগলনাইয়াতেও ত্রাণ বিতরণ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। গোলাম মোর্শেদ, বৈশাখী নিউজ, ফেনী। সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিহত সাংবাদিকদের পরিবারের সদস্য ও আহত সাংবাদিকদের
অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই নির্দেশের কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সংবাদ মাধ্যমকে সরকারের গঠনমূলক সমালোচনা করতে হবে। আরও জানাচ্ছেন তাওহিদ মিথুন। বিভিন্ন সময় নিহত সাংবাদিকদের পরিবারের সদস্য এবং অসুস্থ ও দুর্ঘটনায় আহত সাংবাদিকদের অনুদানের চেক প্রদান করেন প্রধানমন্ত্রী। বিভিন্ন সময় নিহত মোট 13 জন সাংবাদিকের পরিবারকে 2 লাখ টাকা করে আর আহত 48 জনকে 50,000 টাকা করে অনুদানের চেক দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী সাংবাদিকদের ওপর অত্যাচার নির্যাতন বন্ধে আরও জোরালো ভূমিকা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়ার দাবি জানান। তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ অভিযোগ করেন, সাংবাদিক নেতারা অত্যাচার নির্যাতন নিয়ে বক্তব্য দিলেও তথ্য দিয়ে সহায়তা করেন না। সংবাদ মাধ্যমকে সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে তথ্য যেন সত্য নির্ভর হয়। সাংবাদিকদের মতামত নিয়ে একটি সম্প্রচার নীতিমালা করার কথা বলেন তিনি। সুষ্ঠু বিচার হোক, সেটাই আমরা চাই। আর এ ব্যাপারে তথ্য সরবরাহের ক্ষেত্রে আমি একটু আপনাদের সহযোগিতা চাই। বিভিন্ন সময় যেসব সাংবাদিক নিহত হয়েছেন কিংবা নির্যাতনের শিকার হয়েছেন সেসব ঘটনার সুষ্ঠু বিচারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান শেখ হাসিনা। গণতান্ত্রিক বিধি ব্যবস্থাটা অব্যাহত থাকে সেদিকে বিশেষভাবে নজর দিয়ে লেখার জন্য এবং সমালোচনা যেন গঠনমূলক হয়, তথ্য মানে সত্য নির্ভর হয়, তথ্যটা যেন সঠিকভাবে আসে। সরকার কিংবা ক্ষমতার বাইরে থেকে সবসময় সাংবাদিকদের সহায়তার প্রতিশ্রুতিও দেন শেখ হাসিনা। অনেক সময় আমার মনে আসে তাওহিদ মিথুন, বৈশাখী নিউজ, ঢাকা। করা হয়। সাংবাদিক সাগর রুনি দম্পতি সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী এবং শ্রমিক নেতা আমিনুল হত্যা মামলা চাঞ্চল্যকর মামলা মনিটরিং সেলে নেওয়া হয়েছে। সচিবালয়ে এই সংক্রান্ত বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের কথা জানান। দ্রুত তদন্ত করে পুলিশকে এসব মামলা চার্জশিট দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মিঠুন মোস্তাফিজের রিপোর্ট। খুন হবার প্রায় 4 মাস পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাঞ্চল্যকর মামলা মনিটরিং সেলে যুক্ত হল সাংবাদিক সাগর রুনি হত্যা মামলা। রোববার মন্ত্রণালয়ের এ সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাগর রুনি হত্যা মামলা ছাড়াও সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী ও শ্রমিক নেতা আমিনুল হত্যা মামলাও মনিটরিং সেলে নেওয়া হয়েছে। যে তদন্তের অগ্রগতি অবশ্যই আছে। আপনারা বলবেন যে কবে এইটা আমি বলতে পারবো না। একবার 48 ঘন্টা বইলা যেই বিপাকে পড়ছিলাম আরো বলি। সাংবাদিক সাগর রুনি হত্যা মামলাটি বর্তমানে তদন্ত করছে র্যাব। গত 5ই মার্চ ঢাকায় সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আর গাজীপুরের শ্রমিক নেতা আমিনুল নিখোঁজ হন 4 এপ্রিল। পরদিন টাঙ্গাইলে তার লাশ পাওয়া যায়। কোনো টাইম বেঁধে দেওয়া হয় না, তবে তাদেরকে বলা হয় যত তাড়াতাড়ি সম্ভব এই মামলাগুলো আপনারা তদন্ত করে চার্জশিট দেওয়ার ব্যবস্থা করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, 11টি মামলা পর্যালোচনা করা হয়েছে। এগুলোর মধ্যে আমিনবাজারে 6 ছাত্রকে পিটিয়ে হত্যা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফারুক হোসেন হত্যা এবং গুলশানের শিশু আলিফ হত্যা মামলার তদন্ত শেষ হওয়ায় 1 সপ্তাহের মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘ সময় গড়ালেও চাঞ্চল্যকর এসব হত্যাকাণ্ডের কারণ কিংবা খুনের সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। মিঠুন মোস্তাফিজ, বৈশাখী নিউজ, ঢাকা। 71-এ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীকে সহায়তা দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক নেতাদের মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন গোলাম আজম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে এমনটাই জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসির মামুন। এদিকে ন্যাটো বাহিনীর তৎকালীন কমান্ডার জেনারেল স্যার জ্যাক ডেভারেল ও যুদ্ধাপরাধ আইন বিশেষজ্ঞ প্রফেসর উইলিয়াম সাবাজ সহ কয়েকজন সাক্ষীর তালিকা আদালতে জমা দিয়েছে আসামি পক্ষ। আরও জানাচ্ছেন ফারাহ হোসাইন। 1971 সালে ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলো সরকারের অনুমতি ছাড়া কোনো সংবাদ প্রকাশ করতে পারত না। আর এসব পত্রিকায় মুক্তিযোদ্ধাদের দুষ্কৃতিকারী হিসেবে উপস্থাপন করা হতো বলে আদালতে জানান অধ্যাপক মুনতাসির মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ গোলাম আজমের বিরুদ্ধে মামলার প্রথম সাক্ষী হিসেবে বক্তব্য রাখেন তিনি। গোলাম আজমের নেতৃত্বেই মুক্তিযোদ্ধাদের হত্যার জন্য বিভিন্ন বাহিনী গঠন করা হয়েছিল বলেও জানান মুনতাসির মামুন। গোলাম আজমের পরিকল্পনা, প্ররোচনা এবং উদ্যোগে জামাতের কর্মী, ছাত্র সংগঠন সহ তাদের উদ্যোগেই রাজাকার বাহিনী গঠন, আলবদর বাহিনী গঠন, শান্তি কমিটিরও মুখ্য লোক ছিলেন। জামায়াত ও এর সহযোগী সংগঠনগুলো পাকিস্তানি বাহিনীকে সহায়তা না করলে মুক্তিযুদ্ধে এত হত্যাযজ্ঞ হতো না বলেও আদালতে উল্লেখ করেন ডক্টর মুনতাসির মামুন। তিনি বলেন, আলবদর বাহিনীতে মুখ্য ভূমিকা পালন করত ইসলামী ছাত্র শিবির, যাদের লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের হত্যা। এমনই লাইসেন্স দিয়েছিল
যেটা হত্যার লাইসেন্স। এদিকে আসামি পক্ষের আইনজীবীরা সাক্ষী হিসেবে আন্তর্জাতিক সামরিক ও যুদ্ধাপরাধ বিশেষজ্ঞ, বুদ্ধিজীবী, সাংবাদিক সহ পেশাজীবীদের একটি তালিকা ট্রাইব্যুনালে জমা দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন জাতিসংঘের ন্যাটো বাহিনীর একজন কমান্ডার জেনারেল স্যার জ্যাক ডেভারেল, আন্তর্জাতিক আইন এবং যুদ্ধাপরাধ আইনের ব্যাপারে প্রফেসর উইলিয়াম শাবাজ। তিনি আরো বলেন, এই সাক্ষীরা মামলার বিষয়বস্তু নিয়ে আদালতে তাদের মতামত তুলে ধরবেন। আয়ারল্যান্ড গ্যালওয়ে ইউনিভার্সিটি। ফারাহ হোসাইন, বৈশাখী নিউজ, ঢাকা। ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মা, গঙ্গা এবং মেঘনার পানি আরও বেড়েছে। 13টি স্থানে নদ নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, দেশের 34টি স্থানে পানি বৃদ্ধি এবং 37টি স্থানে পানি হ্রাস পেয়েছে। এখনও পানিবন্দী রয়েছে লাখ লাখ মানুষ। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফরিদুর রহমান। গত 24 ঘন্টায় কুড়িগ্রামের ধরলা, গাইবান্ধায় ঘাগট, নুনখাওয়া, চিলমারিতে ব্রহ্মপুত্র, বাহাদুরাবাদে যমুনা, নেত্রকোনায় জাজিরা ও কংস নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমাদের বাড়িঘর তলা গেছে, আমরা সরকারিভাবে কোনো সাহায্য পাইনি এখনো। বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার 106 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। ব্রহ্মপুত্র, ঝিনাই সহ অন্যান্য নদীর পানিও বাড়ছে হু হু করে। ইসলামপুরের হরিণধরা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বেশ কিছু এলাকা ভেঙে তীব্র বেগে পানি ঢুকছে লোকালয়ে। বাঁধে আশ্রয় নেওয়া মানুষ ফের ছুটছে নতুন আশ্রয়ের সন্ধানে। খুবই কষ্ট করে বাঁধের উপর পড়ে আছি, খুবই কষ্টের মধ্যে পড়ে আছি, ছেলে মেয়ে নিয়ে ভাসি ভুসি যাবা ধরছি বাবা। কুড়িগ্রামের চিলমারি পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি 43 সেন্টিমিটার ও সেতু পয়েন্টে ধরলার পানি বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। গাইবান্ধার 4 উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। যা জিনিস আসলে ঘরের ভেতর সবকিছু তো ভাসে ভুসে গেছে, থালবাটি ভাসি গেছে, খেতা কাপড় সব চলে গেছে। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ায় কাজীপুর, বেলকুচি, চোহালি ও শাহজাদপুরে অনেক এলাকা প্লাবিত হয়েছে। বগুড়ার ধুনেটে যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 15টি গ্রাম। ঘরে টুনের উপরে বসে রাত কাটাইতেছি, খাওয়ার ব্যবস্থা নাই। সিলেট ও সুনামগঞ্জে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও পানি নামতে শুরু করেছে অনেক জায়গা থেকে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী নিউজ। সংবাদে বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরো থাকছে। রাজধানীর হাতির ঝিলে পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু। এবং রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার, জানালেন সফররত উপ পররাষ্ট্রমন্ত্রী।